মোহনবাগান নামতে চলেছে এশিয়া মঞ্চে, যেখানে ম্যাচ শুরু করবে আহালের বিরুদ্ধে। এফসি আহালের বিরুদ্ধে মোহনবাগান এবছরে প্রথম নামতে চলছে এশিয়া মঞ্চে। প্রথম ম্যাচ আহালের বিরুদ্ধে, যেখানে খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং এই ম্যাচে মোহনবাগান কীরকম ফলাফল করতে পারে পুরোটাই নির্ভর করছে মোহনবাগান কী ছকে খেলে, মোহনবাগান কী কম্বিনেশনে খেলে, পুরোটাই তার উপর। এবং মোহনবাগান যে কী কম্বিনেশনে খেলতে পারে এখনও পর্যন্ত আমাদের কাছে ঠিক পরিষ্কার নয়। ভিন্ন রকম কম্বিনেশন নিয়ে কিন্তু মলিনা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে, এবং সেই প্র্যাকটিস থেকে বিন্দুমাত্র বোঝা যাচ্ছে না ঠিক কোন কম্বিনেশনে, কোন ছকে, কোন ফরমেশনে মোহনবাগান খেলতে পারে। তবে আমরা যদি একটা আইডিয়া করতে পারি যে মোহনবাগান কোন ফরমেশনে খেলতে পারে বা কোন ফরমেশনে খেললে মোহনবাগানের সাফল্য অনিবার্য এবং মোহনবাগান ভালো সাফল্য পেতে পারে এবং ম্যাচটা জিততে পারে, সে কয়টা সম্ভাব্য ফরমেশন নিয়ে আমি আজকে আলোচনা করবো তোমাদের সাথে। যেখানে প্রথমেই আমি যে ফরমেশনটা রাখবো, সেই ফরমেশনে আমি কোন কোন প্লেয়ারদের রাখছি সেটা একবার নজর রাখো। যেখানে আমি ডিফেন্স সাজাতে চাইছি মাত্র একজন বিদেশি নিয়ে, যে বিদেশি হিসেবে থাকবে টম আলডেট, এবং তার সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে আরেকজন মেহতাব সিংকে রাখবো। এবং ডান দিকটা অবশ্যই আশিস রায়কে আমি এই মুহূর্তে চান্স দেবো না ফার্স্ট হাফে, অর্থাৎ ফার্স্ট 11 তাকে আমি রাখতে পারছি না। সেই জায়গায় আমি নিয়ে আসি অভিষেক টেক্সাম, যে ডিফেন্সের সঙ্গে সঙ্গে অ্যাটাকও করবে। এই গেল আমার ডান দিকে। পা দিকে সুভাশিস বোস কিন্তু ফিরে এসেছে, এবং সুভাশিস বোসের প্র্যাকটিস দেখে মনে হচ্ছে তাকে লেফট ব্যাক হিসেবেই হয়তো মলিনা নামাবে। এবং এই যে চারজন ডিফেন্ডার, তাহলে চারজন ডিফেন্ডারের মধ্যে আমরা লেফট থেকে বলছি, ওখানে সুভাশিস বোস, তারপরে টম আলডেট, তারপরে মেহতাব সিং এবং সে অভিষেক টেক্সাম। তো এই যে চারজন ডিফেন্ডার হলো। এবং মাঝ মাঠে হিসেবে আমি কিন্তু দুজনকে রাখছি, যে ব্লকার হিসেবে আমি দুজনকে রেখে দিচ্ছি। যেখানে মেইন ব্লকার হিসেবে আমি কিন্তু আলবার্টো রড্রিগেজকে রাখলাম। আলবার্টো রড্রিগেজের সঙ্গে থাকবে হচ্ছে আপুইয়া। এই দুজন একদম প্রপার ব্লকার হিসেবে সিডিএম হিসেবে আমি এখানে নির্বাচন করলাম। কেন এই মোহনবাগান কিন্তু সেরকম প্রপার কোনো সিডিএমকে সই করায়নি, কিন্তু আলবার্টো রড্রিগেজের যা গোল করার এবিলিটি বা বল পাওয়ানোর এবিলিটি বা অ্যাটাকিং যে তার মানসিকতা, সেই মানসিকতার উপর সাপোর্ট করেই কিন্তু আমি তাকে সিডিএম হিসেবে এখানে ব্যবহার করছি। অর্থাৎ সিডিএম হিসেবে যদি আমি আমার আলডেটকে রেখে দিই এবং আপুইকে রেখে দিই, যেখানে আপুইয়া বল ব্লকিংয়ের সঙ্গে সঙ্গে অ্যাটাকও আসবে এবং পাস বাড়াবে, থ্রু পাস বাড়াবে, বা দরকার হলে গোল করার জন্য শটও নিতে পারে আপুইয়া। পাশাপাশি টম আলডেটও ঠিক তাই, সেট পিস মুভমেন্টের সময় উঠে গিয়ে হেড করে গোল করা, অন্যরকম কোনোরকমভাবে গোল করা, এই দুটো অভ্যাসই কিন্তু দুজন প্লেয়ারের ভালো মতো আছে। সুতরাং প্রপার সিডিএম না হলেও মোটামুটি সিডিএমের কাজ চালিয়ে দিতে পারবে আলবার্টো রড্রিগেজ। তার দুজন এরকম সেন্টার ব্যাকের উপরে দুজন হাফকে রেখে তার উপরে আমি রাখতে চাইছি তিনজনকে। কোন তিনজনকে আমি এখানে সিলেক্ট করবো, সেটা আমার প্রথম চয়েস যেটা হবে, একেবারে বক্স স্ট্রাইকার হিসেবে যাকে আমি রাখতে চাইছি সে হচ্ছে কামিংস। অর্থাৎ জেসন কামিন্সকে একদম টপে রেখে তার নিচে দুজনকে রাখবো, সেটা হচ্ছে দিমিত্রি পেট্রোস এবং রবসন রবিনহো। তো আমি উইং দুটোকে পুরোই ছেড়ে দিলাম, আর উইংয়ের এই ক্ষেত্রে আর দরকার নেই। তাহলে আমাদের কজন প্লেয়ার হলো? 4-2-3, 4-2-3। অর্থাৎ এই ফরমেশন যদি খেলে তাহলে কিন্তু সাফল্য আসতে বাধ্য। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে না, আরেকজন প্লেয়ার যে তিনজনকে আমি মাঝ মাঠে রেখেছিলাম, মানে আপুইয়া এবং আলবার্টো রড্রিগেজের উপরে যাদের রেখেছিলাম, হচ্ছে দিমিত্রির সঙ্গে আমি রেখেছিলাম কাকে, রবসন রবিনহো, এবং তার সাথে রাখবে মনবীর সিংকে যদি আমরা না পাই, সেক্ষেত্রে সুহেল ভাট কিংবা কিয়ান নাসিরি, অথবা লেফটে এই ক্ষেত্রে আর আমরা লিস্টন ক্লাসের কথা এই মুহূর্তে প্রথম হাফে ভাবছি না, পরবর্তীতে চেঞ্জার হিসেবে হয়তো লিস্টন ক্লাসকে নামানো যেতে পারে। তো এই যে ফরমেশন আমি সাজালাম টিমটাকে, সেটা হচ্ছে 4-2-3-1। 4-2-3-1 এই ফরমেশনটা বেস্ট ফরমেশন, এবং এই ফরমেশনে যদি ঠিক মতো মোহনবাগান পারফরমেন্স করতে পারে তাহলে আলকে হারানোটা খুব একটা অসম্ভব বলে আমার কাছে অন্তপক্ষে মনে হয় না। এবং এটা আমি একেবারে অনেস্টলি বলতে পারি যে মোহনবাগান যদি প্রথম ম্যাচটাকে পুরো অনেস্টলি 100% দিয়ে দিতে পারে এবং কোনো একটা রেজাল্ট যদি এখান থেকে, কোনো পজিটিভ রেজাল্ট যদি এখান থেকে বের করে নিয়ে আসতে পারে, তাহলে পরবর্তীতে মোহনবাগান যেমন
সুপার কাপে একটা সাহায্য পাবে। সুপার কাপে মোস্ট ফেভারিট হিসেবে যেমন খেলাটা শুরু করতে পারবে, সেরকম আইএসএলও পারবে এবং পরবর্তী ACL 2-এ কিন্তু আলাদা একটা চার্জ পেয়ে যাবে এই মোহনবাগান। তো এই ফরমেশনে মলিনা আদৌ খেলাবে কিনা সেটা একটা লাখ টাকার প্রশ্ন, কারণ মলিনা কিন্তু সবসময় উইং দিয়ে খেলতেই পছন্দ করে, যেখানে লিস্টন ক্লাসো বা মনবীর সিং দুদিক থেকে আক্রমণে ঝড় তুলে সেন্টার করবে। কিন্তু এইভাবে ফুটবল খেললে দীর্ঘদেহী যে ওদের প্লেয়ার আছে, অর্থাৎ আহলে যে দীর্ঘদেহী ডিফেন্ডার আছে, তাহলে সেই বলগুলোকে রিলিজ করতে খুব একটা সমস্যা হবে না। মোহনবাগানকে মাঠ থেকে খেলা তৈরি করতে হবে, মাঝমাঠ থেকে খেলা তৈরি করে এটাকে ঝড় আনতে হবে, এবং সেই ঝড় আনতে গেলে কিন্তু এই যে ফরমেশনটা আমি বললাম সেটাই কিন্তু এই মুহূর্তে এই সময়ে কিন্তু পারফেক্ট ফরমেশন। সুতরাং মলিনা যদি এই ফরমেশনটাকে ফলো করতে পারে বা কেউ যদি তার মাথায় ঢুকিয়ে দিতে পারে, তার যদি মস্তিষ্ক যদি এই ফরমেশনে চলে আসতে পারে, তাহলে কিন্তু সাফল্য আসলেও আসতে পারে। তো এটাই ছিল আমার মোহনবাগানকে নিয়ে চিন্তাভাবনা, অর্থাৎ মোহনবাগান টিমটাকে কীভাবে সাজালে পরে অন্তপক্ষে প্রথম এশিয়া মঞ্চে মোহনবাগান সাফল্যের মুখ দেখতে পারে, তার একটা জাস্ট বাতাবরণ আমি দিয়ে দিলাম। তো এটা তো আমি সাধারণ মানুষ, আমার কথা কেই বা শুনবে, কার কান পর্যন্ত পৌঁছবে, এটা সবচেয়ে লাখ টাকার প্রশ্ন। তো এই ছিল আজকে আমার ভিডিও, তো দেখা যাক কি হয়। আচ্ছা, যা ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো। নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম তোমরাই দেখবে। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন